বহুল প্রতীক্ষার পর শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। তারুণ্যের নেতৃত্বে নতুন দলটির অভিষেকে নতুন মাত্রা যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে দলটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মূলধারার রাজনৈতিক দলের নেতারা। বিএনপি মনে করে আগামী নির্বাচন ঘিরে জনসমর্থনই দলটির সামনে বড় চ্যালেঞ্জ। কেবল নিজে নিজে বললে হবে না, জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে পরীক্ষায় তারা কতটুকু উত্তীর্ণ হয় এটা তাদের বিষয়। জনগণ কতটুকু গ্রহণ করবে, সমর্থন করবে, এটা জনগণই ভবিষ্যতে প্রমাণ করবে। আগামীতে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে সেজন্য দলটিকে সজাগ থাকার কথা বলছে জামায়াতে ইসলামী। ষড়যন্ত্র যেগুলো আওয়ামী ফ্যাসিবাদ করেছে এদেশের রাজনীতি থেকে যাতে এটা আমরা সবাই মিলে চিরতরে বিদায় দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সবাইকে নতুন দল সহ পুরাতন দল যারা আছি আমরা সবাই মিলে আমরা যেন চেষ্টা করতে পারি, এটাই হলো আমাদের কথা। সিপিবির সাধারণ সম্পাদক নতুন দলকে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। এখনকার যে গণতন্ত্রের অভিযাত্রা সেটাকে হয়তোবা দীর্ঘায়িত করতে পারে, এইসব বিবেচনায় রেখে আমাদের অপেক্ষা করতে হবে তাদের লিখিত ঘোষণাপত্র গঠনতন্ত্রে কোন লক্ষ্যকে তারা নির্দিষ্ট করছে সেটা আমাদেরকে জানার জন্য অপেক্ষা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু তরুণ নয়, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করাই বড় চ্যালেঞ্জ নাগরিক পার্টির। বিশেষ করে তরুণ জনগোষ্ঠী তাদের সমর্থন পেলেই রাজনৈতিক দল হয় না। রাজনৈতিক দলকে আরও ব্রডার বেসড সাপোর্ট বেস তৈরি করতে হয়। এই ব্যাপারে কতটা নাগরিকদেরকে তাদের প্রতি উদ্বুদ্ধ করতে পারে, সমর্থন আদায় করতে পারে, এটার উপরে নির্ভর করবে তাদের ভবিষ্যৎ পথ চলা। সাধারণ মানুষের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রামগঞ্জ কিংবা শহর সর্বত্রই মানুষ চায় আসুক শান্তির সুবাতাস, আর তারা বলছেন এজন্য দেশে প্রয়োজন যোগ্য নেতৃত্ব। পরীক্ষিত দলগুলোর পাশাপাশি নতুন প্রত্যাশা নিয়ে আত্মপ্রকাশ করেছে তরুণ প্রজন্মের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের চেতনায় গড়ে ওঠা এই দলের কাছে রাজশাহী সাধারণ মানুষের নানান চাহিদা থাকলেও সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপনের প্রত্যাশা যেন মুখ্য হয়ে উঠেছে। সুন্দরভাবে দেশটা পরিচালনা করার জন্য তাদের কাছে আশা করি এটাই আর কি। দ্রব্য জিনিসের দাম কমায় এবং আইন ব্যবস্থা ভালো থাকে, আইন সুস্থভাবে আইন চলে, আমরা যেন সবসময় নিরাপদ থাকি। শহীদ আবু সাঈদের জেলা রংপুরবাসীর নতুন দলের কাছে প্রত্যাশা অনেক। তাদের চাওয়া অতীতে যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেগুলো তরুণ প্রজন্ম ফিরিয়ে দেবে। আমরা মনে করি এই নতুন প্রজন্ম এই রাজনৈতিক দলের মাধ্যমে দেশে নতুন কিছু পাবে। পুনরাবৃত্তি না ঘটুক, তারা নতুনভাবে নতুন প্রত্যয় নতুন বাংলাদেশ গঠন করুক। সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হবে এমন প্রত্যাশায় থাকা সিলেটবাসীর নতুন দলের কাছে চাওয়া দূর করতে হবে বৈষম্য, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের বন্দোবস্ত আসবে বলেও প্রত্যাশা তাদের। বাংলাদেশের সকল পথ, সকল মত, সকলকেই নিয়েই যাতে এগিয়ে চলে সেটি তরুণদের প্রত্যাশা। সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমি আশা করব যে তারা একটা ভালো ভূমিকা রাখবেন। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে নতুন এই দল অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে মনে করে খুলনা সচেতন মহল। তাদের মধ্যে আমি মনে করি এখনো দুর্নীতি, অসততা এরা ছোঁয়া এখন ওইভাবে পায়নি। তাদের মধ্যে এখনো নিটল দেশপ্রেমটা আছে এবং এই দেশপ্রেমটাকে জাগিয়ে যদি তোলা যায় এবং আমরা মনে করি তারা এই অনুকূল পরিবেশ পেলে তারা কিন্তু এই দেশপ্রেমটাকে জাগিয়ে তোলে। নতুন দলের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা অগ্রাধিকার দিয়ে নজর দেবে ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগের দিকে। এই নতুন নতুন যেই মেধা এবং নতুন নতুন বিনিয়োগের যে সম্ভাবনাগুলো রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমাদের তরুণদের যেই পলিটিক্যাল পার্টিটা আছে সেই পার্টির মাধ্যমে ওনারা এইসব প্রোগ্রামগুলোকে আরও ব্যাপকভাবে বেগবান করবে। পট পরিবর্তনের পর দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।
আয়তন আর বৈচিত্র্যে অনন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগের শাসনামলে ক্যাম্পাসে একক আধিপত্য ছিল ছাত্রলীগের। ফলে জুলাই আগস্টে অন্য সব ছাত্র সংগঠন কখনো দলীয় ব্যানারে, কখনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশ নেয়। সরকার পতনের পর সাম্রাজ্য হারিয়েছে ছাত্রলীগ, আর পুরোদমে সক্রিয় দীর্ঘদিন আড়ালে থাকা ছাত্র শিবির ও ছাত্রদল। দলীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক নানা দাবি আদায়ে সরব ছাত্রদল। তবে শীর্ষ দুই নেতার ছাত্রত্ব না থাকা, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারার ব্যর্থতা সংগঠনটির ঘাড়ে। আন্দোলন পরবর্তী সময়ে আসলে ক্যাম্পাসে আমরা যা আশা করেছিলাম দেখতে পাচ্ছি না, কারণ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সুন্দর ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে, কিন্তু তার বাস্তবায়নে আমরা কেন জানি মনে হচ্ছে আমার বাধা হচ্ছে। 15 বছর নিষ্ক্রিয় থাকা ছাত্র শিবিরও এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করছে। অবস্থান জানান দিচ্ছে হলভিত্তিক সেমিনার, প্রকাশনা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা সহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে। সকল ছাত্র সংগঠন সহ অবস্থানে সুশৃঙ্খলভাবে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতে আমরা এ ধরনের কোনো দখলদারিত্বের রাজনীতিতে ছাত্র শিবির অন্তত যাবে না। কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে গুপ্ত হামলা হচ্ছে দাবি করে প্রশাসনের ব্যর্থতাকে দুষছেন নেতারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের গুপ্ত হামলা হচ্ছে, আমরা দেখেছি আর কি। প্রশাসন ওনারা হচ্ছে এখনো পর্যন্ত একজনেরও শাস্তির আওতায় হচ্ছে ওনাদের আনতে পারে না। অতি দ্রুত যাতে এই গুপ্ত হামলার সাথে যারা সংযুক্ত এদের যাতে শাস্তির আওতায় নিয়ে আসে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে তৎপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হানাহানি আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধে দ্রুত চাকসু নির্বাচনের দাবি তাদের। দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ কেন্দ্রিক একটা ছাত্র রাজনীতি চাচ্ছে, যেখানে দখলদারিত্বের বাহিরে গিয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের অধিকার আদায়ের জন্য রাজনীতিটা করবে। সেটা নিশ্চিত করতে পারলে আমরা মনে করি যে নিজের দলের জন্য বা লেজুট হয়ে যে রাজনীতির একটা প্রবণতা ছিল, সেই প্রবণতাটা ফিরে আসতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও মাদক নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা পড়াশোনা যেরকম করবে সেরকম তারা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসও তারা করবে। ক্যাম্পাসে এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছি এখানে সবাই সবার কথা বলতে পারছে, আমাদের কাছে আসতে পারছে। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা চাকসু নীতিমালা প্রণয়ন কমিটি 3-4টা মিটিং করেছি, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। একটা সময় পান থেকে চুন খসলে ছাত্র সংগঠন কিংবা একই সংগঠনের একাধিক গ্রুপের সংঘর্ষ, হানাহানি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিত্য ঘটনা। আর এসব হানাহানিতে গেল 14 বছরে প্রাণ হারিয়েছেন 8 শিক্ষার্থী। নতুন পরিস্থিতিতে শিক্ষায়, গবেষণায় সমৃদ্ধ হবেন শিক্ষার্থীরা, এমন প্রত্যাশা সবার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দূষণের এই নগরীতে যত্রতত্র চলে নির্মাণ কাজ। পথে বের হলেই ধুলোবালিতে একাকার হতে হয় সাধারণ পথচারীদের, যার প্রভাব পড়ে মানুষের মন মেজাজ ও মননে। বায়ু দূষণ প্লাস যানজট, এই দুইটার জন্য আমরা মেন্টালি ডিপ্রেশনের ভিতরে পড়ে যাই। ইরিটেটেড আর র্যাশ ফিল হয়। বাসায় গিয়ে দেখা যায় অনেক বেশি ড্রাউজ লাগে, পড়তে ইচ্ছা করে না। ধুলার কারণে রাস্তা হাঁটা যাচ্ছে না, আসলে অনেকটা অস্বস্তি বোধ লাগে। চিকিৎসকরা জানান, মানুষ দূষিত বায়ুর সংস্পর্শে এলে তা নিঃশ্বাসের সাথে দেহের ভেতরে ও রক্তে প্রবেশ করে। এতে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, ঠিক মতো কাজ করে না স্নায়ুগুলো। ফলে মনোযোগের সমস্যা, খিটখিটে মেজাজ, বুদ্ধিলোভ সহ নানা সমস্যা দেখা দেয়। মানসিক বিশেষজ্ঞরা বলছেন, যারা অল্পতে উদ্বিগ্ন হন তাদের মানসিক চাপ বা বিষণ্ণতা বায়ু দূষণের ফলে তীব্র হয়ে ওঠে। বিষণ্ণতা, উদ্বিগ্নতা, রেগে যাওয়া, মেজাজের পরিবর্তন ইত্যাদি নানা ধরনের মানসিক সমস্যা কিন্তু তাদের ভিতরে হচ্ছে। যাদের আগে থেকেই কোনো মানসিক সমস্যা ছিল তাদের সেই রোগগুলোর লক্ষণগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী মস্তিষ্কের রোগ, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ, এগুলোর কারণে সেকেন্ডারি মেন্টাল ডিসঅর্ডার আমাদের হচ্ছে। বায়ু দূষণ প্রভাব ফেলে ব্যক্তির উৎপাদনশীলতায়। বিশ্ব ব্যাংকের দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস প্রতিবেদন বলছে, 2019 সালে বায়ু দূষণে আর্থিক ক্ষতি হয়েছে মোট জিডিপির 8.32%। পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিস বলছে, 2020 সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে বছরে প্রায় 1.25 লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, যা মোট জিডিপির 5%। কেন এই অবস্থা, তার একটা ব্যাখ্যাও আসলো বিশেষজ্ঞদের কাছ থেকে। মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বায়ু দূষণজনিত রোগের কারণে। ডাক্তারের পিছনে মানুষকে খরচ করতে হচ্ছে তার
কষ্টে অর্জিত অর্থের একটি বড় অংশ। মানুষ যেমন জিডিপিতে ভূমিকা রাখতে পারছে না, জিডিপির 3 থেকে 5% পর্যন্ত শুধুমাত্র এই বায়ু দূষণজনিত কারণে আমরা অপচয় করছি। বায়ু দূষণের প্রভাব কমাতে সুষম খাদ্য, শরীরচর্চা ও মেডিটেশনের মতো পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সালের 1 মার্চ সারা দেশই তখন অগ্নিগর্ভ। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদিন বেতার ভাষণে 3রা মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। বেতারে এই ঘোষণা প্রচারের সঙ্গে সঙ্গে ঢাকা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। মুহূর্তে গর্জে ওঠে পুরো দেশ। পূর্ব বাংলার ছাত্র সমাজ ও সাধারণ মানুষ স্লোগান তোলে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য যে আগুন জ্বলে উঠেছিল, সে আগুন মার্চে ছড়িয়ে পড়ে বাংলার সর্বত্র। এরপর যুক্তফ্রন্ট নির্বাচন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা এবং 69-এর গণঅভ্যুত্থানের সিঁড়ি বেয়ে 71-এর মার্চ বাঙালির জীবনে নিয়ে আসে নতুন বার্তা। এরই ধারাবাহিকতায় অদম্য বাঙালি জাতি তার চেতনাকে নতুন করে শানিত করে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 71-এর 16 ডিসেম্বর ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়। অর্জিত হয় পৃথিবীর বুকে লাল সবুজের গৌরবের পতাকা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। শুরু হবে 1 মাসের সিয়াম সাধনা। তারই প্রস্তুতি বাজারে বাজারে। নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন ক্রেতারা। ইফতার এবং সেহরির জন্য প্রয়োজনীয় পণ্য কিনছেন রাজধানীবাসী। সবজি এবং ফলের দোকানে ভিড় বেশি। মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায়, বাড়তি চাহিদা থাকায় বেড়েছে বেশ কিছু সবজি এবং ফলের দাম। ভালো মানের বেগুন কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা, দেশি শসা কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা, ভালো মানের লেবু হালিতে 20 টাকা বেড়ে 100 থেকে 120 টাকা হালি বিক্রি হচ্ছে। এখন একটু দাম বাড়ছে রমজান উপলক্ষে, এটা স্বীকার করতে হবে। আপনার গিয়া যেই শসাটা ছিল কিছুদিন আগে, হয়তো 2 দিন আগে 60 টাকা 70 টাকা, এখন 120 টাকা বিক্রি করতেছি। মানে শুধু বাড়তি না, অতিরিক্ত বাড়তি। যারা মধ্যবিত্ত এদের রমজানে একটু খাবে কি। শসা যেটা আমরা গতকালও কিনছি 60 টাকা কেজি, এখন সেটা চাই 160 টাকা। টমেটো ছিল 15 টাকা 20 টাকা, এখন সেই টমেটো 50 টাকা। এছাড়া পটল 120 টাকা, ঢেঁড়স করলা 100 টাকা, সজনা 240 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে 30 থেকে 50 টাকার মধ্যে মিলছে শিম, টমেটো, মাঝারি মানের বেগুন সহ শীতের শেষ সময়ের সবজি। খেজুর সহ সব ধরনের ফলের দামও বাড়তি। কলা কিনলাম, কলা হলে যে 160 টাকা ডজন। পরশু দিন কিনছি 110 টাকা ডজন। আগে যে দেশি পেঁপেটা বিক্রি করছে 120 টাকা, এখন পাইকারি 150 টাকা। 5 কেজির যে কার্টন 3500, ওটা 4000, 4100, এরকম ডিফারেন্স হয়ে গেছে। এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। গতকালকে দিয়েছি 2 কার্টন 2 লিটারের, 5 লিটার দেয়নি, 1 লিটারও দেয়নি। আবার ওই মাঝে মাঝে আবার কালকে পরশু যদি দেয় আবার বিক্রি করুন। রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করছে সরকার। তবে চাহিদা অনুযায়ী পণ্য না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যারা সিন্ডিকেট করে ব্যবসা করে 15 জন 20 জন, এরা নিয়ে ব্যবসা করে, বুঝছেন, এদের কারণে আমরা পাই না, আমাদের বের করে দেয়। এখন একটা এরিয়ার ভিতরে যদি 200 মাল দেয় আর লোক যদি 1000 থাকে, তখন আমরা মাল দিতে আসলে বিপদ হয় আমাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মুড়ি ছাড়া রমজানে ইফতার যেন অসম্পূর্ণই থেকে যায়। তাই তো মুড়ি ভাজার ধুম পড়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার 10 গ্রামে। মাটির পাত্রে ভাজা হচ্ছে মুড়ি, আর কেনার জন্য আগে থেকেই ভিড় করছেন ক্রেতারা। মুড়ি ভাজায় সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এখানকার অনেক পরিবার পেশা হিসেবে বছরের 12 মাস মুড়ি ভাজলেও রমজানে নাওয়া খাওয়ার সময় মেলে না তাদের। আমাদের রমজান উপলক্ষে মানে মুড়ির চাহিদাটা বেশি, দিন 24 ঘন্টায় মিল চলতে আছে, মানে কাজে উপলক্ষে আমরা আগুতে পারতে আসি। আমাদের রোজার মাসে একটু ব্যস্ততা বেশি, কি লাগে রোজার মাসে মুড়িটা চলে বেশি। সার বা কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ছাড়াই এসব গ্রামে মুড়ি ভাজা হয়। তাই স্বাদ ও স্বাস্থ্যের দিক বিবেচনা করে দিন দিন বাড়ছে এখানকার মুড়ির চাহিদা। রোজায় 11 মাসের মাল একসাথে চলে, এই জন্য অনেক ব্যাপক লেবার লাগে, খুব সুস্বাদু মাল তৈরি করা হয়। রমজান উপলক্ষে একটু বেশি হয়, রমজান উপলক্ষে প্রায় 100-100 মন এভাবে মুড়ি সাপ্লাই হয়। দবদবে 0 থেকে মুড়ি কিনে নিয়ে
বরিশাল বিভিন্ন এলাকায় বেশি এবং এই জায়গার মুড়িটা খুব ভালো। ঝালকাঠির ঐতিহ্যবাহী খাবারটিকে টিকিয়ে রাখা ও এই পেশার সাথে জড়িতদের জীবনমান উন্নয়নে সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস বিসি কর্মকর্তার। এই মুড়ি শিল্প বেশ পুরানো এবং খুবই সুস্বাদু, যাতে যারা কেমিক্যাল মুক্ত। আর এই শিল্পের উদ্যোক্তারা যদি বিসিকের নিকট কোনো সহায়তা চায়, কারিগরি এবং আর্থিক উভয় সহযোগিতাই তাদেরকে করা হবে। বিষমুক্ত হাতে ভাজা মুড়ি উৎপাদনে বংশ পরম্পরায় জড়িত ঝালকাঠির 250টি পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক। 2020 সালে খুলনা মহানগরীর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমোদন নেন তৎকালীন মেয়র। যানজট বিবেচনায় সিটি এলাকায় 7,897টি লাইসেন্স দেওয়া হয়। তবে নিয়মনীতি তোয়াক্কা না করে অটোরিকশা চলছে 4 থেকে 5 গুণ। এর প্রভাবে প্রতিনিয়তই লেগে আছে যানজট। খুলনা সিটি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর, যানজট মুক্ত শহর। সেই শহরে অনেক জাম। মনে করেন বিগত 2 বছর 5 বছর আগে ওইটা ছিল না। 3 হুইলার যে গাড়িগুলো যত্রতত্র ব্যবহারের একটা এতে তো যানজট হবেই। তাদের নাই কোনো প্রশিক্ষণ, তারা যার যেমন ইচ্ছা চালাচ্ছে। দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নগরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের কথা বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ট্রাফিক যে কাজ করছে কিন্তু সে প্রত্যাশিত কাজগুলো তারা কিন্তু করতে পারছে না, যে কারণে যে এখন গ্রামের ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন গাড়ি তারা কিন্তু শহরে এসে প্রচণ্ডভাবে যানজট সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে যানজট নিয়ন্ত্রণে পরিকল্পনা বাস্তবায়নের কথা জানাচ্ছে স্থানীয় প্রশাসন। শহর কেন্দ্রিক মোটামুটি 6টা পয়েন্ট আমরা নির্ধারণ করি। সেখানে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নেওয়া আছে। আমাদের স্পেশাল অফিসার যারা ন্যূনতম একজন টিআইয়ের নেতৃত্বে আমরা এবং একজন এসিকে 2টা স্পট আমরা নির্ধারণ করে দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অটোগুলি সকাল সাদা চিহ্নধারীগুলি সকালবেলা চলবে 12টা বা 1টা পর্যন্ত, যেটা আমরা নির্ধারণ করে দিব। আর বিকালে অন্য রেড চিহ্নিত বা অন্য যে কোনো চিহ্ন ব্যবহার করে বা রং ব্যবহার করে আমরা আইডেন্টিফাই করে দিব। খুলনা নগরীতে নিয়মিত চলছে 40 থেকে 50 হাজার ব্যাটারি চালিত অটোরিকশা। ডিবিসি নিউজ ডেস্ক। যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রাম ঘেঁষে বয়ে গেছে হরিহর নদ। নাব্য সংকটে কচুরিপানায় ভরে উঠেছে এই নদ। স্থানীয় উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় নদ পাড়ের 15টি পরিবারের সদস্যরা শুরু করেছেন ভাসমান সবজি চাষ। বাঁশের খাঁচায় কচুরিপানা দিয়ে তৈরি করা হয় বেড। এরপর ভার্মিকম্পোস্ট সার মিশিয়ে আবাদ করা হয় বেগুন, লাউ, ধুন্দল, ঢেঁড়স সহ বিভিন্ন প্রকার সবজি। স্বল্প সময়ে বাজারজাত করা হচ্ছে উৎপাদিত সবজি। বাড়ির পাশে হরিয়ার নদী, তাতে খুব কচুরিপানা শ্যাওলা, তাই দিয়ে বেড তৈরি করে সবজির চাষ করতেছি। কচুরিপানা বিচলি যেমন সাজাও এরকম সাজাইয়ে রাখায়, ওই উপরে কুচুই দিয়ে যেরকম জমিতে চাষ করে ওইরকম চাষ করে তারই পরে এতে বীজ রোপণ করায়। সবজি বেড পরিচর্যা করতে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি অফিসের পরামর্শ এবং তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা ভাসমান বেড তৈরি করি এবং সেটা 1 থেকে 3 মাসের ভিতরে ফসল উৎপাদন হয়। এসব সবজি আপৎকালীন সংকট কাটাতে পারে বলে মনে করে কৃষি কর্মকর্তা। এই আপৎকালীন সময় এবং বাংলাদেশের একটা বৃহত্তর অংশ যেখানে পানিতে থাকে, চচুরিপানাও থেকে, আমরা যদি সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে চাই এবং ব্যবহার করতে চাই, এই জায়গায় কিন্তু ভাসমান বেডে সবজি করাটা একদম সাকসেসফুল। এরই মধ্যে ভাসমান বেড থেকে প্রায় 700 কেজি শাকসবজি উৎপাদন করেছেন তারা। আগামীতে রয়েছে পেঁয়াজ ও রসুন সহ অন্যান্য ফসল আবাদের পরিকল্পনা। ডিবিসি নিউজ ডেস্ক।